আচ্ছা, আগের দিনকে যে গুণটা করেছিলাম ডিরেক্ট, সেই গুণের মেথডটা অনেকে জানতে চেয়েছে যে কিভাবে করা হয়েছে। তো সেই গুণের মেথডটা দিয়ে আজকে একটু স্টার্ট করছি, এবং পয়েন্টের যে গুণগুলো হয় মাল্টিপ্লিকেশন, সেগুলো অনেকে জানতে চেয়েছে। আমি বলেছিলাম যারা যারা দরকার আছে তারা জেনে নেবে। তো আমি প্রথমে গুণটা শেখাই, তারপরে মানে পয়েন্টের মানে দশমিকের গুণটা শেখাবো। ধরো 32 × 22 দিয়েছে গুণ করতে, ডিরেক্ট কিভাবে করব। এটার মেথডটা হচ্ছে, আমি এই রকমভাবে চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করি। প্রথমে হচ্ছে দুটো সংখ্যা, মানে পরপর দুটো সংখ্যা যেটা আছে 2 দুগুণে 4 বসিয়ে দেবো। তারপর কোনাকুনি গুণ করতে হয়, মানে 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। যে 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4 যেটা পেলাম, 6 আর 4 এদের মধ্যে যোগ, এগুলো মুখে মুখেও হয়ে যাবে। প্রথমে একটুখানি অসুবিধা হয়। 6 আর 4 কত হয়? 10। 10-এর শূন্য বসাবো, হাতে রইল 1। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর হাতে আছে 1, মানে হচ্ছে 7, 704। ঠিক আছে। আরেকটু যদি বড় সংখ্যা নিই, মনে করো 48 × 32 গুণ করব। কীভাবে? 8 দুগুণে 16, হাতে রয়েছে 1, 4 দুগুণে 8, 3 8-এ 24, তাহলে 24 আর 8 যোগ করতে হবে 32। 32-এর সঙ্গে যদি হাতে একটা আছে, সেই একটা যোগ করে দেবো, 33 হলো, হাতে রইল 3, 3 4-এ 12 আর 3-এ 15। ঠিক আছে। এইভাবে ডাইরেক্ট করতে হয়। নিয়মটা, মেথডটা হচ্ছে এইটা, চিহ্নটা মনে রাখবে কিভাবে করা হয়েছে। এবং এই যে কোনাকুনি যোগ করলাম, এদের মধ্যে কিন্তু যোগ হবে, হ্যাঁ, এটা মাথায় রাখবে। এটা গেল তোমার ডিরেক্ট গুণ করার মেথড। এবার যদি তোমাকে এমনি নর্মাল করে দেখায় যে মিলছে নাকি, দেখো 32 × 22 আমরা যেগুলো নর্মাল গুণ করি, 64, 64, 4 4 আছে 10, 0 হাতে 1, 6 7, 704ই আসছে। দেখো এটাও যদি গুণ করো, 48 × 32, এক 1536 ডাইরেক্ট আসছে। আচ্ছা, এবার আসছি পয়েন্টের যে গুণগুলো আছে। পয়েন্টের গুণগুলো কিভাবে করতে হয় দেখে নাও। ধরো বলেছে 3.5 1.2 গুণ করতে বলেছে। যখন গুণ করবে তখন দশমিকগুলোর দিকে চোখ দেখবে না, মানে রাখবে না, জাস্ট নর্মাল গুণ। আমি যদি ডিরেক্ট গুণ করি, যেরকম মেথডটা শেখালাম এক্ষুনি, 5 দুগুণ 10, 0 হাতে 1, 3 দুগুণে 6, 5 একে 5, 6 আর 5 11, 11 আর 1 12, 2 হাতে 1, 3 একে 3, 1 4। এবার তোমাকে দেখতে হবে উপরের রাশি কটার আগে দশমিক, একটার আগে, নিচে তো একটার আগে, তার মানে টোটাল কটার আগে আছে দশমিক? দুটোর আগে। তাহলে দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দাও, 4.20। ঠিক আছে, বলতে পারলাম। এবার যদি এরকম থাকে 32.6 আর 1.2 গুণ করতে দিয়েছি, এক্ষেত্রেও গুণটা করতে হবে নর্মাল যেরকমভাবে। এই ডাইরেক্ট মেথডে এটা আবার করা যাবে না, এটা আবার অন্য টেকনিক আছে। যাই হোক, আবার এমনি নর্মাল করছি। 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4, 1 5, 3 দুগুণে 6 ইন্টু 326, তাহলে 2 5 আর 6 11, 1 হাতে 1, 6 1 7 আর 2 9 আর 3, দুটোর আগে দশমিক, দুটোর আগে দশমিক বসিয়ে দাও, 39.12। ঠিক আছে। তো এইভাবে পয়েন্টগুলো বসাতে হয়। নিচে কটার, এখানে একটার আগে আর এখানে একটার আগে, তার মানে টোটাল দুটোর আগে হচ্ছে। এবার যদি এখানে এরকম সংখ্যা থাকতো, দেখো দেখে নাও ভালো করে, 1.23 ইন্টু 0.2 গুণ করতে দিয়েছে, 0.2 গুণ করতে দিয়েছে, তাহলে কত হবে? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে টোটাল কটার আগে দশমিক আছে? একটা, দুটো, তিনটে, তাহলে তিনটের আগে দশমিক বসিয়ে দেবো। 0. এই এটা আগে বাঁ দিকে কিছু নেই, মানে 0 পয়েন্ট লিখতে হবে, 0.246। ঠিক আছে, বুঝতে পারছি কথাটা কি হলো। এবার তুমি এটা প্রমাণ করো, দেখতে পাচ্ছ স্যার এটা এটা এটার সঙ্গে এটা গুণ করে এটা আসছে নাকি, সেটা দেখতে গেলে কি করবে? এই 0.246কে 0.2 দিয়ে ভাগ করো, দেখো 1.23 আসে। দেখো 0.246 আছে, একে আমরা 0.2 মানে 0.2 দিয়ে ভাগ করো। তাহলে ভাগটার ক্ষেত্রে এখানে দশমিক তোলার জন্য কটা নিচে হাজার আসবে, মানে একের পিছনে 3টে শূন্য, দশমিকের জন্য 1, পরে 3টে সংখ্যা, তাই 3টে শূন্য। ঠিক আছে। আর
এখানে দশমিক তোলার জন্য উপরে 10, তাহলে 0 0 কেটে দাও। ওকে, তাহলে নিচে উপরে আছে কত 246, নিচে আসে 200। এটাকেও যদি 2 দিয়ে কাটো তাহলে কত হয়ে যাবে 123, নিচে হচ্ছে 100। তো 123কে 100 দিয়ে ভাগ করলে তো 1.23 হয়, আসছে। এইভাবে পয়েন্টের গুণগুলো যাদের অসুবিধা হয় তারা বুঝে নিলে যে দেখতে হবে নিচে কটার আগে একটা আর উপরে কটার আগে দুটোর আগে, তার মানে টোটাল গুণফলের ক্ষেত্রে 3টের আগে দশমিক বসবে। ঠিক আছে, এখানে একটার আগে এখানে একটার আগে, তার মানে দুটোর আগে দশমিক গুণফল যেটা বেরোবে। গুণ করার সময় পয়েন্টের দিকে তাকালে হবে না, নর্মাল গুণ করে দিতে হবে, খালি পয়েন্টটা বসবে কীভাবে এই টেকনিকে। আশা করি বোঝাতে পেরেছি। এবারে আমরা অঙ্কে আসব। আগের দিন গোলকের আমরা বড় প্রশ্নগুলো করিয়ে দিয়েছিলাম, এবারে শর্ট কোয়েশ্চেনগুলো এক এক করে করাবো। আচ্ছা, তোমাকে বলেছে ফার্স্ট কোয়েশ্চেনে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত। তাহলে তোমাকে ব্যাসার্ধ বলে দিয়েছে কত, ব্যাসার্ধ বলে দিয়েছে টোটাল 2r একক। তাহলে আয়তন বের করার সূত্র তোমরা জানো অলরেডি, 4/3 পাই r কিউব, মানে r বলতে এখানে 2r ব্যাসার্ধ, তাই 2r এর হোল কিউব। তাহলে 4/3 পাই 2r এর হোল কিউব মানে 2 এর হোল কিউব করলে 8, আর এর তো কিউব করলে r কিউব। তাহলে কত হবে, 4-এর সঙ্গে 8 গুণ করবো 32, নিচে আছে 3, 32 পাই r কিউব, এত ঘন একক। তাহলে অপশান কোনটা, ফার্স্ট অপশানটাই ঠিকঠাক। এরপর 2 নম্বর অঙ্কে আসছি। 2 নম্বর অঙ্কে কি বলেছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে 2 নম্বর অঙ্ক যেটা করব, আমরা আগে ধরে নিতে হবে, ধরি দুটি নিরেট গোলকের ব্যাসার্ধ ইজুকাল টু r1 ও r2। ঠিক আছে, নিরেট গোলকের ব্যাসার্ধ কত, r1 ও r2। তাহলে প্রথম গোলকের আয়তন কত হবে, প্রথম গোলকের আয়তন হবে 4/3 পাই r1 কিউব, কারণ আমরা জানি আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই r কিউব। এখানে r বলতে প্রথমটার ব্যাসার্ধ কত r1, তাই 4/3 পাই r1 কিউব ঘন একক। আর দ্বিতীয় গোলকের কত হবে, দ্বিতীয় গোলকের আয়তন হবে 4/3 পাই r2 কিউব ঘন একক। শর্তানুসারে দুটোর তোমাকে কি বলে দিয়েছে, শর্তানুসারে দুটোর আয়তনের অনুপাত বলে দিয়েছে 1:8। তার মানে তুমি লিখতে পারো 4/3 পাই r1 কিউব ইজ টু 4/3 পাই r2 কিউব ইজুকাল টু কত বলে দিয়েছে তোমাকে, অনুপাত 1:8। এবার দেখো আমি এটাকে লিখতে পারি 4/3 পাই r1 কিউব ডিভাইডেড বাই 4/3 পাই r2 কিউব ইজুকাল টু 1/8। তা 4/3 পাই 4/3 পাই কেটে দিলাম, তাহলে r1 আর r2 তাদের হোল কিউব, মানে কিউবটাকে কমন নিয়ে নিলাম, এখানে 1/2 তার হোল কিউব হয়ে যাবে ন্যাচারালি। তার মানে কত হবে, দুদিকে কিউব কিউব তুলনা করে দিলে r1/r2 ইজুকাল টু 1/2, কারণ 1-এর হোল কিউব করলে 1ই হয় আর 2-এর হোল কিউব করলে 8 হয়। এটা নিশ্চয়ই বুঝতে কারো অসুবিধা নেই। এবার এখান থেকে আমরা লিখতে পারি, দেখতে তো পাচ্ছ না, ক্যালকুলেশন তো হয়ে যাচ্ছে, সরি আমি খেয়াল করিনি। আচ্ছা, এবার দেখো r1:r2 ইজুকাল টু 1:2 লিখতে পারি। সুতরাং r1-এর মান আমি যদি 1k লিখি আর r2-র মান যদি 2k লিখি, আর এখানে k হলো আনুপাতিক ধ্রুবক, কারণ অনুপাত থেকে রাশিগুলোকে আলাদা করতে গেলে আমরা জানি একটা আনুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। ঠিক আছে, এবার যেটা হচ্ছে বিষয়, তোমাকে বলেছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের নির্ণয় করার সূত্রটা কি, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4 পাই r স্কোয়ার মানে 1k তার হোল স্কোয়ার, এত বর্গ একক। তাহলে 4 পাই 1-এর হোল স্কোয়ার করলে 1 হয়, তো 1-এর সঙ্গে 4 গুণ করলে তো 4ই হয়,
আর কে স্কোয়ার হবে 4πk²। ঠিক আছে। আর দ্বিতীয় গোলকের দেখতে পাচ্ছ, দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4π2k তার হোল স্কোয়ার বর্গ একক। তার মানে হবে 4π 2 হোল স্কোয়ার করলে 4k², মানে হচ্ছে আলটিমেট কত দাঁড়াচ্ছে, 4 4 16k² বর্গ একক। ঠিক আছে। এবার দুটোর অনুপাত বের করতে বলেছে। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? প্রথমটার বেরিয়েছে 4πk² বর্গ একক, আর দ্বিতীয়টা বেরিয়েছে 16π লিখতে হবে, 16πk² বর্গ একক। তাহলে দুজনের অনুপাত কত হবে? আমি ডিরেক্ট করছি, 4πk² ইজ টু 16πk²। তো ন্যাচারালি বুঝতে পারছো πk² কেটে যাবে, 4 আর 16 আছে, এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 1 4, 4 4 16, মানে 1:4। ঠিক আছে। তার মানে অপশান হবে বি, অপশান বি। ওকে, 1:4। নেক্সট অঙ্কে আসছি, 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে বলেছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে দেখো, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা একটা বৃত্তাকার তল, তাহলে এর ক্ষেত্রফল কত হয়, πr²। আর বাকি তল যেটা আছে, গোলকের সমগ্র তলের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², তাহলে এইটুখানি তলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। তা দুটো যোগ করলে কত হয়, 3πr², সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধগোলকের। তাহলে এখানে অলরেডি আমাকে বলে দিয়েছে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আমাকে বলে দিয়েছে r ইজুকাল টু, আমি r যদি ধরে নিই, ইজুকাল টু 7 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, কার এটা অর্ধগোলকের, এটা অর্ধগোলকের কথাটা লিখে দিতে হবে, অর্ধগোলকের ব্যাসার্ধ 7 সেমি, তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3πr² বর্গ সেমি। তাহলে 3 ইন্টু 22/7, বা এটাকে পাই বলেই লিখে দিই, পাই, আর r² মানে হচ্ছে 7 ইন্টু 7, কারণ r এর মান 7, তাহলে r² আছে, তাই 2 বার 7 লিখলাম। তাহলে 3 7 21, 21 আর 7 147 পাই বর্গ সেমি। সিম্পল অঙ্ক। 3 নম্বর অঙ্ক হয়ে গেল। এরপরে আসছি আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে কি বলেছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। 2 এর অঙ্কের পুরো উল্টো। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করছি দেখো, ধরি দুটি নিরেট গোলকের ব্যাসার্ধ r1 ও r2, ডাইরেক্ট ধরে নিলাম। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², তাহলে 4πr1² এত বর্গ একক। ঠিক আছে। আর দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr2² বর্গ একক। শর্তানুসারে দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, মানে 4πr1² ইজ টু 4πr2² ইজুকাল টু কত বলেছে, 16:9, 16:9। ঠিক আছে। তাহলে ভালো করে দেখো, এখানে লিখতে পারি, বা 4πr1² ডিভাইডেড বাই 4πr2² ইজুকাল টু 16/9। তো 4π কেটে যাবে, তাহলে r1² আর r2²কে আমরা r1 বাই r2 পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি। আর 16 বর্গমূল করলে হয় 4, 9 বর্গমূল করলে হয় 3, তাহলে 4/3 এর হোল স্কোয়ার। তার মানে r1
বাই R2 ইজ ইকুয়াল টু 4/3, তাহলে R1 ইজ টু R2 ইজ ইকুয়াল টু 4:3। সুতরাং প্রথম গোলকের ব্যাসার্ধ R1 ইজ ইকুয়াল টু 4K, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 ইজ ইকুয়াল টু 3K, যেখানে K ইজ ইকুয়াল টু আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, K ইজ ইকুয়াল টু আনুপাতিক ধ্রুবক। তাহলে প্রথম গোলকের আয়তন কত হবে? প্রথম গোলকের আয়তন হবে কত? 4/3 পাই R³ আর মানে 4K হোল কিউব এত ঘন একক। আর দ্বিতীয় গোলকের আয়তন কত হবে? 4/3 পাই 3K হোল কিউব এত ঘন একক। ওকে, এবার দুটোর অনুপাত জানতে চেয়েছে তোমাকে। তাহলে দুটোর অনুপাত কি হবে? প্রথম মানে দুটি গোলকের আয়তনের অনুপাত হবে 4/3 পাই 4K তার হোল কিউব ইজ টু 4/3 পাই 3K তার হোল কিউব। 4/3 পাই কেটে দাও, তাহলে 4×4 16, 4×16 64 K কিউব, 3 3 9, 3 9 27, 3 কিউব মানে 3টে 3 গুণ 27 K কিউব। তাহলে দুদিক দিয়ে K কিউব কেটে যাবে, তার মানে 64:27। এটা হচ্ছে দুটো গোলকের আয়তনের অনুপাত। ওকে, নেক্সট অঙ্কে আসি। দেখো বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমে ধরি গোলকটির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু R একক। ঠিক আছে, তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 পাই R² বর্গ একক। আর গোলকটির আয়তন কত হবে? গোলকটির আয়তন হবে 4/3 পাই R³ ঘন একক। এবার শর্ত তোমাকে কি দিয়েছে সেটা দেখতে হবে। শর্ত তোমাকে বলেছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। মানে শর্তানুসারে গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 4/3 গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই R² ইজ ইকুয়াল টু আয়তনের 3 গুণের সঙ্গে সমান, তাহলে 3 × 4/3 পাই R³। ঠিক আছে, তাহলে ভালো করে লক্ষ্য করো, 3 3 কেটে গেল, এদিকে 4 4 কেটে গেল, পাই কেটে গেল। তার মানে আমি যদি এখানে R² পড়ে আছে, এখানে R³ পড়ে আছে, তাহলে এখানে যদি R²টাকে যদি এদিকে নিয়ে চলে যাই তাহলে R³/R²। তাহলে R³ R² দিয়ে ভাগ করলে হয় R ইজ ইকুয়াল টু 1। তাহলে বা এটা ঘুরিয়ে লিখলে পক্ষান্তর করে R ইজ ইকুয়াল টু 1। তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে? 1 একক। এটা তো ব্যাসার্ধ ধরেছিলাম, গোলকটির ব্যাসার্ধ হবে 1 একক। MCQ যেগুলো ছিল সবগুলোই প্রমাণ করে দেখানো হলো কোনটা কোন উত্তর হবে। এবার যেটা আসছি, নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে
গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এটা মিথ্যা। শুধু মিথ্যা বললে তো হবে না, আমাকে প্রমাণ করে দেখাতে হবে কেন মিথ্যা। বিবৃতি সবসময় ডাইরেক্ট বলে দিলে তো হলো না। তো কেন মিথ্যা দেখে নাও। আমি যদি অঙ্কটাকে প্রুফ করার চেষ্টা করি, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে আমি দুটো সেক্টরে ভাগ করছি, ভালো করে বোঝো। প্রথম ক্ষেত্রে ধরি গোলকের ব্যাসার্ধ = r একক। তাহলে আয়তন কত হবে? আয়তন নিশ্চয়ই হবে 4/3 পাই r³ ঘন একক। আর দ্বিতীয় ক্ষেত্রে গোলকের ব্যাসার্ধ কি করতে বলেছে? দ্বিগুণ করতে বলেছে। তাহলে গোলকের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে 2r একক হয়ে যাবে। আগে r একক হলে এখন 2r একক হয়ে যাবে। তাহলে আয়তন কি হবে? আয়তন অবভিয়াসলি হবে 4/3 পাই 2r এর হোল কিউব ঘন একক। তাহলে কি লিখতে পারি? 4/3 পাই 2r এর হোল কিউব মানে 2-এর 3 গুণ, মানে 2কে 3 বার গুণ করতে হবে। তাহলে 8r³ হবে। তাহলে 4/8 কত হচ্ছে? 32/3 পাই r³। তাহলে দেখো আয়তন আগে ছিল কত? 4/3 পাই r³, এখন হয়েছে কত? 32/3 পাই r³ ঘন একক। তাহলে কত গুণ বেড়ে গেছে? ব্যাসার্ধ দ্বিগুণ করার জন্য আয়তন কত গুণ বেড়েছে সেটা বের করতে গেলে এই আয়তনকে প্রথমের আয়তন দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 32/3 পাই r³ আমরা 4/3 পাই r³ দিয়ে ভাগ করব। তাহলে পাই r³ তো কেটে যাবে। তাহলে উপরে আছে 32/3, নিচে যেটা আছে সেটাকে যদি আমি উল্টে দিই তাহলে 3/4 হয়ে যাবে। তাহলে 4/8 32, 3 কেটে দাও। তাহলে কত গুণ হলো? 8 গুণ বাড়বে। এখানে বলেছে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে 8 গুণ বাড়ছে যেখানে, সেখানে দ্বিগুণ বলেছে, স্বাভাবিকভাবে মিথ্যা হলো। বোঝাতে পারলাম কথাটা? নেক্সট অঙ্কে আসছি, 2 নম্বর অঙ্কে। বলেছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9। ঠিক আছে? তাহলে বলেছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। কীভাবে করবো অঙ্কটা? দেখো, প্রথমে ধরে নিতে হবে এটা ক্ষেত্রে অ্যান্সার হবে সত্য। কেন সত্য হচ্ছে দেখে নাও। ধরি দুটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান সমান r1 ও r2। ঠিক আছে? তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফল, তাদের বক্রতলের ক্ষেত্রফল মানে চিত্র যদি আমি আঁকি, মানে শুধু এই তলটা বলেছে, এটা হচ্ছে 2 পাই r²। তাহলে কি হবে? 2 পাই r1 এর স্কোয়ার ও 2 পাই r2 এর স্কোয়ার। ঠিক আছে? তাহলে এটা শর্তানুসারে তোমাকে কি বলে দিয়েছে? শর্তানুসারে 2 পাই r1 তার স্কোয়ার ইজ টু 2 পাই r2 তার স্কোয়ার ইজুকাল টু, তোমাকে বলে দিয়েছে 4:9। তাহলে 2 পাই r1 স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই r2 স্কোয়ার ইজুকাল টু 4/9 লিখতে পারি। এবার এদিক দিয়ে 2 পাই, এদিক দিয়ে 2 পাই কেটে গেল। তাহলে r1/r2 তার হোল স্কোয়ার ইজুকাল টু, এটা 4-এর বর্গমূল করলে 2, 9-এর বর্গমূল করলে 3, তাহলে 2-এর হোল স্কোয়ার। এবার দুদিক দিয়ে স্কোয়ার তুলনা করে দাও। তাহলে r1:r2 ইজুকাল টু 2:3 লিখতে পারি। ডাইরেক্ট করলাম, স্কোয়ার তুলে দিলাম। তাহলে r1:r2 ইজুকাল টু 2:3। তাহলে সুতরাং প্রথম গোলকের ব্যাসার্ধ কত হবে? 2k।
অনুপাত থেকে আলাদা করলাম তাই। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ 3k, যেখানে k আনুপাতিক ধ্রুবক, k সমান সমান আনুপাতিক ধ্রুবক। তাহলে দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত কত দাঁড়াচ্ছে? ও আচ্ছা, আমি এটাকে আনুপাতিক ধ্রুবক লেখার দরকার নেই, এখানে তো 2:3 বেরিয়ে গেল। আমি আসলে আয়তন ভেবে ফেলেছিলাম, তাই জন্য এরপরে স্টেপ চলছে, এটা লেখার করার দরকার নেই। তো আমার তো অ্যান্সার বেরিয়ে গেল, কারণ দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত বলেছে 2:3, তাই এখানে তো ব্যাসার্ধের দৈর্ঘ্যই বলে দিয়েছে 2:3, তাহলে এত কিছু করার কোনো দরকারই নেই। ওকে, এরপর দিয়েছে শূন্যস্থান পূরণ। বলেছে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম হচ্ছে গোলক। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, দেখো এই চিত্রটা যদি দেখো, ওটা নিরেট অর্ধগোলক যদি হয় তাহলে সমতল আছে উপরের যে তলটা সেটাই, মানে একটি। আর একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 2r একক হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে দেখে নাও, 3 নম্বর অঙ্কটা একটু সলভ করতে হবে। সেটা কি বলেছে, যে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 2r একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? দেখো সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা কি জানো নিশ্চয়ই, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3πr² বর্গ একক। এখানে যদি এটা 2πr² আর এটা বৃত্তাকার তল থাকে তাহলে এটা কত হয়? πr², তাহলে πr² প্লাস 2πr² কত হয়? 3πr²। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ব্যাসার্ধ বলে দিয়েছে কত? 2r। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এখানে খালি আর এর জায়গায় 2rটা বসিয়ে দাও, কারণ ফর্মুলা অনুযায়ী 3πr², ব্যাসার্ধ আর বোঝায়, কিন্তু এখানে তো ব্যাসার্ধ 2r বলেছে, তাই ব্যাসার্ধের জায়গায় 2r বসাবো, এত বর্গ একক। তাহলে কত হবে? 3π, 2r এর স্কোয়ার মানে 4r², তার মানে 3 4 12 πr² বর্গ একক, 12 πr² বর্গ একক হয়ে গেল। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 12 πr² বর্গ একক। ক্লিয়ার সবার? এবারে আমরা সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন মানে 16 অঙ্কে আসব। আচ্ছা, 16 অঙ্কটা আমরা নেক্সট ভিডিওতে পাঠাচ্ছি।